আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছে। তবে আমি মানসিকভাবে খুব বেশি ভালো নেই, তাই আপনাদেরকে আমার বিষয়ে নেগেটিভই বললাম যে আমার মন মানসিকতা খুব বেশি ভালো নেই। যা বলবো তা শোনার পরে হয়তো আপনাদেরও মন মানসিকতা তেমন ভালো থাকবে না। আপনারা নিশ্চয়ই জানবেন যে আজকে সকাল থেকে একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে, প্লাস বিভিন্ন ধরনের নিউজ পেপারে এসেছে, প্লাস নিউজ যে মানে যে টিভিগুলো আছে সেখানেও এগুলো দেখাচ্ছে। তা হচ্ছে আইএমএফ আগামী 12 থেকে 16 জুলাইয়ের জন্য বাংলাদেশে আসবে তারা, অর্থাৎ 450 থেকে 500 কোটি মার্কিন ডলারের যে ঋণ, সেই ঋণের মানে ঋণ তারা দিবে কি দিবে না এই বিষয়ে তারা বাংলাদেশের প্রতিনিধিদের সাথে তারা কথা বলবে এবং তারা একটা দল নিয়ে আসবে। এখন ওইখানে যে বৈঠক হবে সেই বৈঠকে দুইটা বিষয় আলোচনা হবে। তা হচ্ছে বাংলাদেশের বর্তমান কি অর্থনৈতিক অবস্থা, কি মধ্যমেয়াদী যে বাজেটটা আছে তা কীভাবে বাস্তবায়িত হবে, বাংলাদেশের রাজস্ব বোর্ডের বর্তমান কি অবস্থা, রাজস্ব নীতি কি হবে, বৈদেশিক অর্থনীতির সাথে বৈদেশিক মন্দা বা বৈদেশিক নানা ধরনের বিষয়গুলো নিয়েও বাংলাদেশের অর্থনীতি কীভাবে সেটাকে ব্যালেন্স করবে, বাংলাদেশের গার্মেন্টস শিল্প প্লাস আরও অনেক কিছু নিয়ে তারা কথা বলবে। এইটা হচ্ছে তাদের প্রথম বৈঠক। আর দ্বিতীয় বৈঠক হচ্ছে তারা করতে যাচ্ছে বাংলাদেশে এই যে আমাদের যে মানে 14.5 লাখ বা ধরেন প্রায় 15 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগী আমরা যারা আছি, আমাদের নবম পে স্কেল কীভাবে সরকার মানে এটাকে এই যে আর্থিক যে ব্যয়টা তারা কীভাবে সরকার এটাকে মিটিয়ে আমাদেরকে নবম পে স্কেল দিবে, এই নিয়ে তারা কথা বলতে চায়। ঠিক আছে, এটা তাদের বৈঠক। অর্থাৎ 44,500 কোটি যে টাকা এক্সট্রা বাংলাদেশ সরকার মানে অপ্রত্যাশিত ব্যয় হিসেবে রেখেছে নবম পে স্কেলের জন্য, প্লাস আরও যে 1,06,000 কোটি টাকা অতিরিক্ত লাগবে এই পে স্কেল বাস্তবায়নের জন্য, এই টাকার উৎস এত ব্যয় সরকার করবে, কিন্তু এই আয়ের উৎসটা বাংলাদেশ কোথায় পাবে এই নিয়ে তারা খুব সন্দিহান। এর মানে বিষয়টা বুঝতে পেরেছেন? তার মানে মার্চে মাসিক দরদ বেশি। আমার সহজ কথা, প্রথমত সিপিডি, আপনারা নিশ্চয়ই জানবেন যে এই পে স্কেলের কথা যখন থেকে উঠছে সিপিডি, বুঝতে পেরেছেন, এই সিপিডি নাড়াচাড়া করেছে, সিপিডি বহু তালতাড়না করেছে। সবসময় যে তারা যেটা করে, অর্থাৎ বাংলাদেশে কোনো পজিটিভিটি দেখলে তারা, বিশেষ করে সরকারি কর্মচারীদের নিয়ে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত যদি কোনো সরকার নেয় পজিটিভ, তাহলেই সবার প্রথমে সিপিডি দেয় ভেটো। বুঝতে পেরেছেন? অর্থাৎ সিপিডি ভেটো দিয়ে সেটাকে কিভাবে মানে তারা অনেক কিছু দেখায় যে মূল্যস্ফীতি হবে, আমাদেরকে পে স্কেল দিলে মূল্যস্ফীতি হবে, সারা বাংলাদেশে মানে জিডিপি গ্রোথ কমে যাবে বা নানা ধরনের সমস্যা তৈরি হবে। অর্থাৎ পে স্কেল দিলেই যত সমস্যা তৈরি হবে, এনাদের প্রধান থেকে শুরু করে সিপিডির প্রধান থেকে শুরু করে এক একজনের যে পরিমাণ বেতন, তারা যেভাবে তাদের লাক্সারিয়াস লাইফ লিড করেন, পশ লাইফ লিড করেন, এদেরকে যদি এই অষ্টম পে স্কেলের আন্ডারে যদি রাখা হতো, সেইভাবে যদি রাখা হতো, তাহলে এরা বুঝতো যে রুট লেভেলে আমরা যারা কাজ করি, আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি, আমরা যারা সরকারি কর্মচারী, আমরা এমন কোনো বেতন পাই না যে বেতন মানে যে বেতন দিয়ে একটা মানুষ মানে মোটামুটিভাবে ভালো থাকতে পারে। বুঝতে পেরেছেন? আপনারা যারা ব্যবসায়ী আছেন, যারা অন্য সেক্টরে আছেন, তারা হয়তো আমাদের গালি দিবেন, কিন্তু বিশ্বাস করেন যার যার অবস্থান থেকে অবস্থানে না থাকলে আসলে বোঝা যায় না যে কে কেমন আছে। আমরা সবাই কষ্ট করি, আপনারাও কষ্ট করেন, আমরাও কষ্ট করি, বুঝলাম সিপিডি যারা আছেন তারাও কষ্ট করেন, ঠিক আছে, আমি মানলাম। কিন্তু ভেটো দেওয়ারও তো একটা রিজন থাকতে পারে। 10-10টা বছর, 10-11টা বছর কোনো পে স্কেল নাই, তার মানে সেই 10 বছর 11 বছর আগে যে পরিমাণ টাকা মানুষ পেয়েছে, যে হারে পেয়েছে, যে স্কেলে পেয়েছে, এখন বর্তমান বাংলাদেশে আসার পরে সেই স্কেলটাকে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, কারণ এখন তো আর্থিক অবস্থা খুবই খারাপ, সব কিছুর দাম। তার সাথে একটা সামঞ্জস্য রাখার জন্য তৈরি করা হচ্ছে। সরকার বিশেষ ভাতাও দেয়, সুবিধাও দেয়, যাতে আমরা ব্যালেন্স করতে পারি। কিন্তু এভাবে তো আসলে হয় না, একটা স্কেল না হলে তো আসলে হয় না, তাই না? ভাতার তো কোনো ব্যালেন্স নাই। সেইটাকে এতদিন কোনো কথাবার্তা নাই, যখন পে স্কেলে কথা উঠলো তখন সিপিডি তালতাড়না শুরু করলো। ঠিক আছে, কি হলো দেখেন, ওনাদের এক একজনের খতিয়ে দেখা গেল বা মানে খতিয়ে দেখলে দেখা গেল যে তাদের যে আয়, তাদের যে জীবন, তাদের যে জীবনযাপন, তাদের তো আসলে পে স্কেল লাগে না। বুঝতে পেরেছেন? তাদের এমনি সব কিছুতে মানে তারা খুব পশ লাইফ, সব কিছু আছে তাদের পে স্কেল লাগবে কোন কাজে? এদের কাজই হচ্ছে সরকারের ভালো কোনো সিদ্ধান্ত হলে সেটাকে ভেটো দেওয়া, আর কোনো কাজ নাই। বুঝতে পেরেছেন? সহজ কথা, আমার কথা আপনারা রাগ হবে না, হয়তো আমার কথা গালিও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এদের আর কোনো কাজ নাই। ঠিক আছে, এই হলো প্রথম কথা। এই সিপিডি আইএমএফকে এখন হাত করেছে। বুঝতে পেরেছেন? এই আইএমএফকে হাত করার কারণে তারা এখন দেখছে তারা তো নিজেরা পেরে উঠতেছে না,
আমি জানি না এখানে কোন কুচক্রি, কোন সিন্ডিকেট মহল এখানে কাজ করতেছে যে পে স্কেল যাতে না হয় তার পিছনে, আমি আদৌ জানি না। পে স্কেল হবে হবে শোনার পর থেকে বাজারে গেলে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে অটোমেটিক্যালি। কোন হারে বাড়ছে, কোন সিস্টেমে বাড়ছে আমি নিজেও জানি না, তারাও জানে না, তারা বাড়াইছে, সহজ কথা। তাহলে কোন কুচক্রি মহল চাচ্ছে যে এখন আইএমএফকে বাংলাদেশে নিয়ে এসে একটা বৈঠক করিয়ে, আইএমএফ তো নিশ্চিত থাকে, আইএমএফ চেষ্টা করবে কিভাবে নেগেটিভ মানে টপিকগুলো বা নেগেটিভ ইস্যুগুলো নবম পে স্কেলের সামনে নিয়ে এসে এটাকে বাস্তবায়ন হতে না দেওয়ার চেষ্টাই তারা করবে, তারা সর্বোচ্চ চেষ্টা করবে। সিপিডি এইটাই চাচ্ছে এখন, আইএমএফ যেন এই কাজগুলো করে। কারণ বাংলাদেশের কাছে যখন আইএমএফ জিজ্ঞাসা করবে যে আপনি যে এতগুলো টাকা ব্যয় করবেন, ওই এক্সট্রা আরও আনবেন টাকা এইটা বাস্তবায়নের জন্য, নবম পে স্কেল 2 ধাপে হোক 1 ধাপে হোক, উৎস কোথায়, তখন বাংলাদেশ কী জবাব দিবে? কারণ রাজস্ব যে অবস্থা, রাজস্ব যেভাবে উঠতেছে, প্রচুর পরিমাণে কোটি কোটি টাকা রাজস্বে ঘাটতি, বুঝতে পেরেছেন? অথচ রাজস্ব বোর্ডের এক একজনের যারা মানে রাজস্ব বোর্ডে যারা চাকরি করেন তাদের এক একজনের যে পরিমাণ দুর্নীতি, ঘাটতি তো হওয়ার কথা ছিল না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মাথা পিছু যে পরিমাণ ঋণ, আমার খেয়ে আমার পরে আমার টাকায় পরে সরকার ঋণ করে রেখেছে। কেন ভাই এই অবস্থা হবে কেন? আজকে এইরকম পরিস্থিতির মুখে আমরা কেন পড়বো? আইএমএফের এরকম পরিস্থিতির মুখে বা এরকম মানে পরিস্থিতিতে। আর আমার কথা হচ্ছে সহজ কথা, আইএমএফ আসবে দেশের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে আলোচনা করতে, তাই না? এর মাঝখানে নবম পে স্কেল কী করে মেইন একটা বৈঠকের একটা মেইন ইস্যু হয় কীভাবে আমার একটু বলবেন? কারণ নবম পে স্কেলের জন্য কি বাংলাদেশের অর্থনীতি একেবারে ডাউন হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি তো বুঝলাম না কিছু, আমার তো মাথায় ঢোকে না ভাই। আমি ক্ষুদ্র জ্ঞান সম্পন্ন মানুষ, আমার মাথায় তেমন বিচার বুদ্ধিও না। আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন বা যারা দেখেন, আমাকে একটু কাইন্ডলি বলেন তো এটা কেন, কী জন্য তাদের এই যে দরকার কি? বোনের খেয়ে মানে ঘরের খেয়ে বোনের মশতার দরকার কি? তোমরা আসবা, তোমরা তোমাদের যে দায়িত্ব, তোমরা ঋণ দিলে দিবা, না দিলে না দিবা, সেটা বলে যাবা। যেসব জায়গাগুলো আছে সেই সব জায়গাগুলো দেখো। পে স্কেল নিয়ে তোমাদের দেখার কি দরকার? যদি দেখেও থাকো, আমি অনুরোধ করব ভাই তোমরা পজিটিভ রিভিউ দিও, ঠিক আছে? আর এই সিপিডি, এই কুচক্রি মহল এরা কাজ করতেছে, আপনারা আমার মনে হয় আমাদের এই পে স্কেল নিয়ে আরও বেশি আমাদের সজাগ হতে হবে, আরও বেশি আমাদেরকে মনে হয় যে আমাদের মাঠে নামতে হবে, এমন অবস্থা, বুঝছেন? তা নাহলে কিন্তু এই পে স্কেল হবে না, ঠিক আছে? ভালো দিকে যাচ্ছে না। ওকে, দেখা যাক 12 থেকে 16 জুলাই তারা আসবে, বৈঠক করবে, দেখা যাক কী সিদ্ধান্ত আসে। তবে যদি নেগেটিভ কোনো কিছু আসে, আমরা জানি আল্লাহর ইচ্ছায় জুলাই মাস আমরা জানি এটা কীভাবে কী করতে হয়, বুঝতে পেরেছেন? তো ইনশাল্লাহ দেখা যাবে জুলাই মাসে কী করে কী আদায় করতে হয়, এটা আমরা ভালো করে জানি। আসো, আসতে তো সমস্যা নেই, আসো, কিন্তু পজিটিভ আমরা চাই, পজিটিভিটি। এবং আমাদের 100% বেসিক সহ প্রথম ধাপে বাস্তবায়ন হোক, ভাতা লাগবে না, আমরা 100% বেসিক চাই, সবাই চাই। এই 100 থেকে 142% লাগবে না, 130% লাগবে না, বর্ধিত বেতন 100% আমরা চাই, বুঝতে পেরেছেন? তো যদি আমার কোনো কথা আপনাদের রাগ হয়, মন খারাপ হয়, কোনো কথায় যদি আপনাদের মনে আমি অতিরিক্ত বলেছি, বাজে বলেছি, আমাকে জানাবেন। কিন্তু আমার যা মনে হলো আমি তাই বলেছি, ঠিক আছে? কথা তো ভয়েস তো রেইজ করতে হবে, ওকে? তো যা হোক, ভালো থাকবেন। উই ওয়ান্ট জাস্টিস অন আওয়ার 9th পে স্কেল, ঠিক আছে? অ্যান্ড উই ওয়ান্ট আওয়ার 9th পে স্কেল অ্যাট দিস মোমেন্ট, অ্যান্ড উই ওয়ান্ট দ্য গেজেট অ্যাট এনি কস্ট উইদিন this month or within 1 or 2 months. Okay, I want it and we all want it, and we want it desperately. Okay, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।